হ্যালো বাচ্চো, আজ আমরা তোমাদের নিয়ে আসছি এবিটিএ টেস্ট পেপার তার 3 নম্বর যে সেটটা রয়েছে তার সলিউশান নিয়ে। আর আজ আমরা তোমাদের সঙ্গে এর লং প্রশ্ন এবং শর্ট প্রশ্ন এমসিকিউ সমস্ত কিছু অ্যান্সার ডিসকাস করব এবং কীভাবে বিভিন্ন চ্যাপ্টারের প্রবলেমের সলিউশানকে মনে রাখতে হয় এবং মনে করতে হয় পরীক্ষাতে প্রবলেম করার সময় তার টেকনিকগুলো ডিসকাস করব। আর তোমরা অনেকে রিকোয়েস্ট করছিলে যে ডব্লিউবিটিএ যে টেস্ট পেপার তারও সলিউশন আনার জন্য, তো অবশ্যই আমরা নিয়ে আসবো তার ভিডিওগুলো। আমরা এবিটিএর পেজ যেমন করছি তেমনি তারও বিভিন্ন পেপারের সলিউশন কিন্তু আমরা নিয়ে আসবো। তাই অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে প্রেস করে রাখো, তাহলে সমস্ত রকম ভিডিওর আপডেট আমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। তো চলো শুরু করি। আর ডিসকাস শুরু করার আগে তোমাদের কাছে আমার আবারও রিকোয়েস্ট, অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো প্রত্যেকের সঙ্গে। তো চলো শুরু করি। দেখতে পাচ্ছ আজকে আমরা নিয়ে আসছি এবিটিএ টেস্ট পেপার 2022 সালের তার ফিজিক্সের 3 নম্বর পেজ, অর্থাৎ পেজ নাম্বার রয়েছে তোমার SC23, হ্যাঁ, সায়েন্স মডেলের 23 পেজ। তার আজকে ডিটেলসে সলিউশন। তো আজকে আমরা প্রথম শর্ট প্রশ্ন থেকে শুরু করব এমসিকিউগুলো, তারপর উপরের লং প্রশ্নগুলো ডিসকাস করব। এখানে যে প্রশ্নগুলো রয়েছে দেখো, পার্ট বিতে বিভাগ খতে তার সেকশন 1-এর যে প্রশ্নগুলো রয়েছে একদম প্রথম নম্বর প্রশ্ন রয়েছে 1 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা কত হয়। হ্যাঁ, এই প্রশ্ন আমরা অলরেডি আগেও ডব্লিউবিএইচ টেস্ট পেপারেও করেছিলাম। কীভাবে করতে হয়, সিম্পলি ঐকিক নামে লাগাবে। হ্যাঁ, একটা ইলেকট্রনের আধান হয় 1.6 × 10⁻⁻19। এটা হলে একটা ইলেকট্রন হয়, তাহলে 1 কুলম্ব হলে কত হবে, এত কুলম্ব হলে একটা হয়, 1 কুলম্ব হলে কত হবে, সিম্পলি ঐকিক নামে করবে, মানে 1/1.6 × 10⁻⁻19 আসবে। আচ্ছা, এটা -18 নয়, +18 হবে, কারণ 1 হয়ে যাচ্ছে এদিকে হিসাব করলে, 1/1.6 × 10⁻⁻19, নিচে মাইনাস মানে উপরে প্লাস হয়ে যাবে। তাহলে উত্তর হবে অপশান ডি, 6.25 × 10⁻18, অপশান বি নয়। এটা একটু মিস্টেক হয়ে গেছে। 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে, এন সংখ্যক সদৃশ্য আহিত ক্ষুদ্র গোলাকৃতি তরল বিন্দু যুক্ত হয়ে একটি বড় তরল বিন্দুতে পরিণত হলো। আচ্ছা, এন সংখ্যক মিশে একটা বড় তৈরি হয়েছে। প্রশ্ন বলছে প্রতিটি ক্ষুদ্র তরল বিন্দুর শক্তি ই হলে তাহলে বড় তরলের শক্তি কত হবে। দেখো, এখানে সেই এনার্জির কনসেপ্ট আনতে হবে, মানে আমরা অলরেডি আগে সেই যে নাম্বারের সংখ্যার জন্য করতাম, সেই 27টা থাকলে কি হবে, 64টার যোগ হলে কি হবে, সেই একদম সেম লজিক লাগিয়ে এই প্রবলেমটাও কিন্তু হবে। দেখো, সেখানে আমরা যেটা করতাম যে যখন 64টা ছিল, এগুলো আমি জাস্ট শর্টকাট কীভাবে করতে হবে দেখাচ্ছি, কারণ এর অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করলে অনেক সময় লাগবে। শর্টকাটটা মনে রাখবে এমসিকিউ করার জন্য। আমরা দেখছিলাম, দেখো 64টা থাকলে তখন সেই ভোল্টেজের রেশিও হতো 16:1, 16 টাইমস হতো, 16 টাইমস। তাহলে 64 মানে আমরা তো 4-এর কিউব বলি, আবার 4-এর স্কোয়ার করলে হয় 16, ঠিক? তাহলে এখানে দেখো এন সংখ্যক বলেছে, এন সংখ্যক, তাহলে আগে আমাকে এখানে এনের উপর ঘন করতে হবে, মানে এটা অ্যাকচুয়ালি আসবে n⁻³ 1/3, কারণ দেখো এখানে 16-র 1/3 করলে 4 আসতো, তাহলে n-এর 1/3 করতে হবে। তারপর এখানে দেখো কী করতাম, 4-এর স্কোয়ার করে উত্তর আসতো, তাহলে এখানে এনের উপর স্কোয়ার করতে হবে, তাহলে যা আছে n⁻⁻³ তার স্কোয়ার, তার মানে 2/3 আসবে, n⁻²3। তাহলে দেখো নতুন যে শক্তি হবে ছোটোগুলার শক্তির এই এত গুণ, n × 2/3, হ্যাঁ, n × 2/3, এটা হবে সঠিক উত্তর। আমি এটা দেখালাম একদম শর্টকাট টেকনিক, তোমরা চাইলে এর জেনারেল প্রসেস থেকেও করতে পারো, তাতেও হবে, কিন্তু সময় বেশি লাগবে। 2 নম্বরটা তাহলে অ্যান্সার হবে অপশান মিলছে অপশান সিতে, n⁻²3 × E। ওর পরে রয়েছে নেক্সট 3 দাগের প্রশ্ন, চিত্রে প্রদর্শিত এ ও বি বিন্দুর মধ্যে তুল্যরোধ কত। এগুলো আমরা অলরেডি বহুবার প্র্যাকটিস করেছি থিওরি পড়ার সময় বা বিভিন্ন জায়গাতে। বিশেষ করে সার্কিটটা খুব সহজ। কি বলেছে দেখো, এখানে এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে তুল্যরোধ বের করতে পারছে, দুটো প্রান্তের মধ্যে। দেখো এখানে এগুলো তো সিম্পলি তার দিয়ে যোগ আছে, তাহলে তার দিয়ে যোগ থাকলে এখানেও যা ভোল্টেজ হবে এখানেও তা ভোল্টেজ পড়বে,
ঠিক? তাহলে তুমি ধরে নাও যে ধরো এই প্রান্তে ভোল্টেজ দিচ্ছ ভি ভোল্টেজ, আর এই প্রান্তে ভোল্টেজ দিচ্ছ 0 ভোল্টেজ। তাহলে এখানে যদি ভি পড়ে তাহলে তার দিয়ে যোগ আছে, মানে এখানেও পড়বে ভি ভোল্টেজ, এই বিন্দুতে এখানে ভি ভোল্টেজ পড়বে। আবার এখানে 0 দিচ্ছ মানে এখানে তার দিয়ে যোগ আছে, তাহলে সিম্পলি এখানেও পড়বে 0 ভোল্টেজ। তাহলে তুমি একটা বিষয় লক্ষ্য করো, প্রত্যেকটা রোধ কত কত বিভবের মধ্যে আছে। দেখো এটাও আছে ভি আর 0-এর মাঝে, প্রথম রোধটা, এটাও আছে ভি আর 0-এর মাঝে, এটাও রয়েছে ভি আর 0-এর মাঝে। তাহলে সবগুলো যদি একই বিভব প্রভেদের মধ্যে থাকে বলতে পারি তিনটা হচ্ছে সমান্তরাল আছে, তিনটা রোধ সিম্পলি সমান্তরালে যোগ আছে। আর তিনটা যদি সমান্তরালে থাকে আর আর করে, তাহলে আসবে R/3 সমান্তরালের ক্ষেত্রে যেটা হয়, হ্যাঁ, 1/3 অংশ হয়ে যাবে রোধ। তাহলে অপশান অনুযায়ী এখানে হবে অপশান সি R/3, একদম সঠিক উত্তর। নেক্সট রয়েছে অপশান কোশ্চেন নাম্বার 4। একটি চুম্বকিত তারের চৌম্বক ভ্রামক ক্যাপিটাল এম, ওই তারটিকে অর্ধবৃত্তাকারে বাঁকালে তার চুম্বক ভ্রামক কত হবে? আচ্ছা, সোজা অবস্থা যখন ছিল তখন এম ছিল চুম্বকের, তাকে বাঁকিয়ে এটা সেমি সার্কেল বানিয়েছে, অর্ধবৃত্ত করলে তখন বলছে তার চৌম্বক ভ্রামক কত হবে। ওকে, দেখো এই টেকনিকটা একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট। আমরা চৌম্বক ভ্রামকের সূত্র যেটা জানতাম, এম সমান হয় ক্যাপিটাল এমটা হচ্ছে চৌম্বক ভ্রামক, ওটা সমান হয় মেরু শক্তি হচ্ছে স্মল এম ইন্টু ওদের মধ্যে দূরত্ব। অর্থাৎ এটা যদি একটা ম্যাগনেট হয়, স্ট্রেট ম্যাগনেট, এদের মধ্যে যে দূরত্বটা, দুটা প্রান্তের দূরত্ব যদি 2L হয়, তাহলে মেরু শক্তি ইন্টু ওই দূরত্ব করলে হয় চৌম্বক ভ্রামক এম। এটা জেনারেল ছিল, এখন বলছি ওটাকে বাঁকিয়ে এটা অর্ধবৃত্ত করবে। তাহলে দেখো অর্ধবৃত্ত করলে এখন শেপটা এইভাবে হবে, এইভাবে হবে। তাহলে এখন অর্ধবৃত্ত যদি করি, তাহলে ধরি বৃত্তের ব্যাসার্ধ ধরো এটা হচ্ছে আর, বৃত্তের ব্যাসার্ধ ধরো আর। তাহলে এখন এই দুটো বিন্দু মেরুর মধ্যে দূরত্ব কত হচ্ছে? ব্যাস বরাবর দূরত্ব, মানে 2r। আচ্ছা, আগে রিলেশান লিখি। আগে দৈর্ঘ্য 2L ছিল, এখন যদি আর বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে অর্ধবৃত্তের পরিসীমার সূত্র হয় পাই ইন্টু আর। তাহলে আমি লিখতে পারি এখানে অর্ধবৃত্তের পরিসীমা অর্থাৎ পাই আর, ওটা এখন সমান হচ্ছে ওই চুম্বকের দৈর্ঘ্যের সঙ্গে 2L-এর সঙ্গে। এটা একটা সম্পর্ক পাওয়া গেল। এবার দেখো এখানে এই যে মেরু শক্তি, মানে এম সমান হতো এম ইন্টু 2L, এখান থেকে মেরু শক্তির মান কত হয় বলো তো? এম সমান ওখান থেকে m/12 হবে, মানে ক্যাপিটাল m/12 চুম্বক ভ্রামক ডিভাইডেড বাই ওদের মধ্যে দূরত্ব করলেই মেরু শক্তি পেয়ে যাব আমি। দ্বিতীয়বার ধরো এর ক্ষেত্রে চুম্বক ভ্রামক হবে সামথিং m', ধরো m'। এবার সূত্র কি হয়? মেরু শক্তি ইন্টু ওদের মধ্যে দূরত্ব। তাহলে এখন মেরু শক্তি তো এমই থাকবে, চুম্বককে বাঁকিয়ে দিলে তার মেরু প্রান্তের তো শক্তি চেঞ্জ হয়ে যাবে না, এম তো এমই থাকবে, স্মল এম ইন্টু এখন দূরত্ব কত হচ্ছে দেখো, এখন দেখো দূরত্ব হচ্ছে পুরো ব্যাস বরাবর এতটা দূরত্ব, মানে দ্যাট ইজ 2r বলা যায়, 2r বলা যায়। তাহলে এখানে যদি দেখো মান বসিয়ে দিই, এখান থেকে আমি আর এর মান কী পাবো? দেখো এই যে লিখছিলাম আমি এখানটাতে, একটু সাইডে দেখিয়ে দিচ্ছি এখানটা, এখান থেকে আর এর মান কী পাওয়া যাবে? এখান থেকে আর এর মান আসবে দেখো 12/পাই, এখানে মান বসাবো। এম এর মান ছিল m/12 ইন্টু 2 ইন্টু আর এর মান হচ্ছে 2L/পাই। আচ্ছা দেখো এখানে 2 একটা কাটবে, আর কিছু কাটার নেই, কাটানি বলতে এলএলটা কাটবে, কাটবে। তাহলে পড়ে আছে দেখো উপরে একটা 2, এখানে একটা 2 আছে, এখানে একটা পাই আছে আর এম আছে। আচ্ছা, তাহলে হচ্ছে 2m/পাই চলে আসবে, যেটা আমার আসছে এখন নতুন m'-এর মান আসছে 2m/পাই। তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক উত্তর। এগুলো বিশেষ করে এই প্রশ্নটা আমি প্রচুর পেজে দেখেছি, এই একটা চুম্বককে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করলে তার কেস এভাবে করতে হয়। অবশ্যই এই টেকনিকগুলো বাড়িতে 1-2বার প্র্যাকটিস করে নেবে, তাহলে দেখবে অনেক কম সময়ে তোমরা করতে পারবে। নেক্সট দেখো রয়েছে কোশ্চেন নাম্বার 5, বলেছে 50 হার্জ কম্পাঙ্কের তড়িৎ সরবরাহ লাইনে কতক্ষণ পর পর প্রবাহের অভিমুখের পরিবর্তন হয়? কতক্ষণ পর পর প্রবাহের অভিমুখের পরিবর্তন হয়, মানে এখানে খুব দেখো ইন্টারেস্টিং ব্যাপার বলেছে। কতক্ষণ পরিবর্তন হয় মানে আমরা যদি একটা সাইন ওয়েভকেও দেখি, এসি কারেন্ট তার একবার উপর দিকে থাকে বা নিচের দিকে থাকে, এভাবে এগুলো যায়। এখানে তাহলে বলছে
যে এখান থেকে, এখানে তো প্লাসে আছে, এখানটা মাইনাস আছে, তাহলে এখান থেকে এখানে আসতে কত সময় লাগে, সময় বের করতে বলছি। আচ্ছা, কম্পাঙ্ক দেওয়া আছে, তো সিম্পল ব্যাপার, আমরা n সমান জানি হয় 1/t, তাহলে টাইম পিরিয়ড সমান আসবে এখান থেকে, টাইম পিরিয়ড সমান আসবে 1/n, তাহলে 1/50, 1/50 মানে আসবে 0.02 এত সেকেন্ড। কিন্তু এটা কিন্তু উত্তর নয়, 0.02 সেকেন্ড কিন্তু টাইম পিরিয়ড বেরিয়েছে, তো আমাকে টাইম পিরিয়ড চাইনি। টাইম পিরিয়ড হলে তার নিয়ম কি হতো, একটু কালার চেঞ্জ করি দাঁড়া। টাইম পিরিয়ড হলে যেটা হতো, সেখানে হচ্ছে পিক টু পিক ডিস্টেন্সটা টাইম পিরিয়ড বলে, এখান থেকে শুরু করে আপ টু এতটা অবধি। কিন্তু এখানে আমাকে চাইছে দেখো ওর হাফ, এতটা পর্যন্ত, তাহলে যা টাইম পিরিয়ড হচ্ছে ওর অর্ধেক লাগবে। তাহলে পরপর পরিবর্তন হতে সময় যেটা লাগবে টির মান ওর অর্ধেক, 0.02/2 মানে 0.01 এত সেকেন্ড। এখানে অপশান অনুযায়ী, আচ্ছা দেখো অপশান এতেও যা আছে বিতেও আছে, আমার মনে হয় প্রিন্টিং মিস্টেক আছে, অপশান 2টা হয়তো হবে 0.02 সেকেন্ড, তাহলে সঠিক উত্তর হবে অপশান এ, 0.01 সেকেন্ড। খুব ভালো প্রশ্ন এগুলো, কনসেপচুয়াল প্রশ্ন, এগুলো খুব একটা খাটাখাটনি করতে হয় না। কোশ্চেন নাম্বার 6 দেখো রয়েছে এখানে, বলেছে একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের চৌম্বক শীর্ষের মান 20 ন্যানো টেসলা হলে ওই তরঙ্গের তড়িৎ ক্ষেত্র প্রবলের শীর্ষ মান হতে থাকে। এই প্রশ্ন আমরা অলরেডি আগের পেজগুলো করেছি। বির মান দেওয়া আছে, ইর মান চাইছে। তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে আমি বলছিলাম একটা সূত্র সবসময় পড়ে, সি সমান E/B। তাহলে বির মান দেওয়া আছে, ইর মান চাইছে, তাহলে ই সমান কি আসবে, ই সমান দেখা আসবে C/B। সি বলতে তড়িৎচুম্বক তরঙ্গের বেগ, মানে যেটা আলোর বেগ বলে জানি আমরা, 3 × 10⁸ হিসাবে ইন্টু বি। বি তাকে এখানে দেওয়া আছে তোমার 20 ন্যানো টেসলা, একটু সরিয়ে দিই একটু, তাহলে 20 ন্যানো মানে 10⁻⁹ এইটা, এটা হিসাব করলে দেখো কত আসে, 3 20 মানে 60 × 10⁻⁻1 তার মানে 6 ভোল্ট পার মিটার হবে উত্তর, 6 আসছে। অপশান অনুযায়ী দেখো 6 রয়েছে অপশান ডিতে, 6 ভোল্ট পার মিটার, এটা হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের শীর্ষ মান। এগুলো সহজ প্রশ্ন ছিল, এগুলো অলরেডি করেছো তোমরা। 7 নম্বর রয়েছে কাঁচের মিউর মান দেওয়া আছে 1.5, তৈরি 5 মিলিমিটার বেধের একটি স্ল্যাবকে অতিক্রম করতে সূর্যরশ্মির কত সময় লাগবে, টাইম বের করতে বলছে। তাহলে আমাকে আগে এটা দেখতে হবে যে যখন সূর্যরশ্মি বা যে কোনো আলো কাঁচের মধ্যে দিয়ে যাবে তখন ওখানে বেগ কত থাকবে, এগুলো খুব দরকার। বেগটা পেয়ে গেলে তুমি, যেহেতু থিকনেস দেওয়া আছে মানে পথটার দূরত্ব দেওয়া আছে, টাইম পেয়ে যাবে। আগে ভেলোসিটি বের করি। দেখো আমরা মিউ সমান হয় জানি, মিউ সমান হয় C/V, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ, কাঁচ বা জল যাই হোক। তাহলে এখান থেকে ভির মানটা আমাকে বের করতে হবে। ভির মান হবে তাহলে কত হচ্ছে, C/μ। সির মান তো আমরা জানি আলোর বেগ হয় 3 × 10⁸ বাই মিউর মান দেখো এখানে দেওয়া ছিল কোথায় 1.5, তাহলে এখানে মিউর মান পাচ্ছি আমি 1.5। মান বসিয়ে একটু হিসাব করো, দেখো 1.5 আছে, 3 2, 2টা উঠে যাচ্ছে, ঠিক আছে, 2 × 10⁸ এত মিটার পার সেকেন্ড। এটা এলো ওই মাধ্যমে থাকার সময় আলোর বেগ। তাহলে টাইম কত লাগবে, আমরা ভি সমান হয় জানি S/T, তাহলে টাইম সমান কত হবে, টাইম সমান হবে S/V। এসের মান দেখো যেটা থিকনেস দেওয়া আছে ওখানে, এই যে 4 মিলিমিটার বেধের, 4 মিলিমিটার, তাহলে এটা হবে 4 × 10⁻³ বাই ভি। ভির মান হচ্ছে 2 × 10⁸, এইটা। এটা যদি হিসাব করে দেখো 2 2 কাটবে, মানে 2 থাকছে, ইন্টু 8টা উঠে উঠলে -8 হবে, তাহলে 8 আর 3 11, 10⁻⁻11 আসছে আমার 2 × 10⁻11 এত সেকেন্ড। খুব কম সময় লাগবে। অপশান অনুযায়ী দেখো অপশান মিলছে 2 × 10⁻11 মানে অপশান সি, এটা হবে সঠিক উত্তর। খুব ভালো প্রশ্নগুলো প্র্যাকটিস করবে বাড়িতে। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 8, একটি উভত্তল লেন্স বায়ু মাধ্যমে বলছে অভিসারী
কিন্তু জল মাধ্যমে বলছে অপসারী লেন্সের মতো ক্রিয়া করে। আচ্ছা, প্রশ্ন কি, লেন্সটির প্রতিসারাঙ্ক কত হবে? আচ্ছা দেখো, এখানে একটা বিষয় যদি বুঝতে পারো এর সলিউশন পারবে। সেটা হচ্ছে, একটা লেন্স শূন্য মাধ্যমে থাকার সময় অভিসারী, জলে ডুবলে অপসারী হচ্ছে মানেই বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসারাঙ্ক বেশি, বায়ুর থেকে কাঁচের প্রতিসারাঙ্ক বেশি, কিন্তু যেখানে ডুবালে অপসারী হয়ে যাচ্ছে মানে নিশ্চয়ই সেখানে মিডিয়ামের ঘনত্ব, মিডিয়ামের প্রতিসারাঙ্ক ওর থেকে অনেক বেশি কাঁচের থেকে বা লেন্সের থেকে। তাহলে এখানে দেখো, এ অনুযায়ী আমরা জানি শূন্য মাধ্যম বা বাতাসে প্রতিসারাঙ্ক 1 হয়, তাহলে 1-এর থেকে অবশ্যই বড় হবে কাঁচটা। কিন্তু জলের ক্ষেত্রে আমরা প্রতিসারাঙ্কের মান জানি, জলের ক্ষেত্রে হয় 1.33, এটা জলের ক্ষেত্রে হয়। তাহলে অবশ্যই নিশ্চয়ই জলের প্রতিসারাঙ্কটা কাঁচের থেকে বেশি, তার জন্য জলে ডুবালে ওটা অপসারী হয়ে যায়। দেন এখানে দেখো এইদিকে আছে গ্রেটার দেন চিহ্ন, তার মানে জলের থেকে অবশ্যই মিউ, এখানে মিউ এলটা ছোট হবে। অপশান ডি হবে সঠিক উত্তর, এটাই হবে, বাকিগুলো হবে না। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 9। ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় সর্বোচ্চ তীব্রতা হলো I0। আচ্ছা, একটি ছিদ্র বন্ধ করে দেওয়া হলে তীব্রতা কত হবে? একটি ছিদ্র যদি বন্ধ করে দেওয়া হয়, আচ্ছা একটু এখানটা একটু দেখিয়ে দিই ব্যাপারটা কীভাবে করবে। দেখো, সর্বোচ্চ তীব্রতার ব্যাপার বলছে, সর্বোচ্চ তীব্রতা I0 বলেছে, এখানে I0 লিখি আমি। তার রিলেশন কী হতো? তা দেখো, রিলেশন আসতো √I1 + I2 তার হোল স্কোয়ার। এখানে I1 I2 দেখো দুটাই বলছে সমান, নিশ্চয়ই দুজনের তীব্রতা সমান ছিল, একটাকে বন্ধ করেছে। তাহলে ধরো একটারও হবে √I² আর একটাও হবে √I তার হোল স্কোয়ার। তাহলে এটা আসবে অ্যাকচুয়ালি 2√I তার হোল স্কোয়ার, মানে আসবে 4I। তাহলে আলটিমেট I এর মান আসবে I0/4। এটা হবে অ্যান্সার, অপশন বি হবে I0/4। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 10। একটি ফোটনের শক্তি E ও ভরবেগ P হলে তার গতিবেগ কত হবে? দেখো, এগুলো, এই প্রশ্নটা বিশেষ করে খুব সিম্পলি এই কারণে, এখানে শুধুমাত্র মাত্রা বিশ্লেষণ করে তুমি কাজ করে ফেলতে পারবে। উপরে কী আছে? E দেওয়া আছে। আমরা শক্তির ফর্মুলা কি জানি? E সমান হয় 1/2 mv²। আবার P বলছে ভরবেগ, ভরবেগ মানে ভর ইন্টু বেগ। তাহলে দেখো, একমাত্র mv²কে mv দ্বারা ভাগ করলে একটা ভি পড়ে থাকে, সেটা হবে গতিবেগের রাশিমালা। তাহলে এখানে ফর্মুলা নিয়ে অপশন বিটাই হবে সঠিক উত্তর, E/P। হ্যাঁ, একমাত্র E/P করলেই কিন্তু দেখো শেষে একটা ভি পড়ে যাচ্ছে, বেগ পড়ে থাকবে। সো অপশন বি হবে সঠিক উত্তর, বাকিগুলো হবে না, করে দেখে নিতে পারো। কোশ্চেন নাম্বার 11। H পরমাণুর নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তনশীল একটি ইলেকট্রনের শক্তি বলছে -1.51 ইলেকট্রোভোল্ট। ওকে, ওই ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? কৌণিক ভরবেগ মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম L। তাকে একে কীভাবে করবে? আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা জানি, L সমান হয় সেই বোরের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী NH/2π। এখানে দেখো অপশানগুলো অনুযায়ী ওই রিলেশনটা লিখে শুধু n এর মান বসিয়েছি। n এর মান এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4। তাহলে আমার কাজ হবে শুধু এখান থেকে n এর মানটা বের করা। ঠিক আছে, আমরা জেনারেল যে শক্তি রাশিমালা জানি, En সমান কি হয়? -13.6/n²। প্রপোর্শনাল দিতে পারো, জেডপি থাকে এখানে, যাই হোক। তার মানে এই En এর মানটাই তো বলা আছে 1.51। তাহলে এখান থেকে n² এর মান কত আসবে? দেখো, n² সমান আসবে, মাইনাস মাইনাস উঠে যাবে, একবার লিখছি না, 13.6 বা এদিকে নিচে তোমার থাকছে 1.51, যেটা দেওয়া আছে শক্তি। দুটোই ইলেকট্রোভোল্টে হয়, কোনো অসুবিধা নেই, কেটে যাবে। এটা দেখো কেটে 9 পয়েন্ট সামথিং কিছু আসবে। 13.6 / 1.51 করলে 9 পয়েন্ট সামথিং কিছু আসবে। আর 9 মানে কত স্কোয়ারে হয়? 3 স্কোয়ারে হয়। তো ডেফিনেটলি n এর মান হচ্ছে তোমার 3। তাহলে এখানে যদি n এর মান 3 বসিয়ে দাও, তাহলে আসবে 3h/2π। অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করা এগুলো খুব সহজ শর্টকাট নিয়ম হয়, যার জন্য বোরের সূত্র খুব ফেমাস।
অপশান অনুযায়ী অপশান দেখো সি হচ্ছে 3h/2π। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 12। কোনো মৌল এক্সকে নিউট্রন দিয়ে আঘাত করলে একটি আলফা কণা, আচ্ছা এটা নিউক্লিয়াস বলছে এক্স, তার নাম বলেনি, তাকে নিউট্রন দিয়ে আঘাত করছে, তার ফলে বলছে একটা আলফা তৈরি হয়, একটা লিথিয়াম 73 বা 37 তৈরি হয়, তাহলে বলছে এক্স মৌল কোনটা হবে। ওকে, এই কাজ দেখো আমরা আগের দিন করছিলাম, সেই সেম নিয়ম মানে লজিকটা সেম থাকবে, কাজটা একটু চেঞ্জ হয়েছে। এখানে ধরো একটা এক্স ছিল, তাকে একটা নিউট্রন দিয়ে, আর নিউট্রন মানে 10 হয়, আঘাত করলে বলছে একটা আলফা তৈরি, আলফা মানে হিলিয়াম, হিলিয়াম মানে 42 প্লাস একটা বলছে লিথিয়াম তৈরি হয়, লিথিয়াম হচ্ছে 73। এটা তাহলে এক্সের মান কত হবে, দেখো এক্সের মান কত হবে, এই যে উপরটা যোগ করি 7 আর 4, 7 4 হয় তোমার 11, 11-র এদিকে দেখো 1 আছে, তাহলে এখানে নিচে 10 থাকবে, তাহলে হিসাব মিলবে। এক্সের জায়গায় এখানে 10 থাকতে হবে, তাহলে হিসাব মিলবে না। আবার নিচে দেখো 3 আর 2 মানে 5, এখানে 0 মানে এখানেই 5 পড়বে, এখানে 5। সো ডেফিনেটলি ওই নিয়ম অনুযায়ী দেখো অপশান হচ্ছে অপশান বি এর সঠিক উত্তর, বি বেরিয়াম 510 বা 10-5, এটাই হবে ওই এক্স মৌলটি। খুব সহজে এগুলো করতে পারবে। কোশ্চেন নাম্বার 13। যদি একটি পিএন সংযোগ বিপরীত ব্যাসে থাকে তাহলে বলছে কোনো তড়িৎ প্রবাহ পাওয়া যাবে না, নিঃশেষিত অঞ্চলের বেদ বৃদ্ধি পাবে, প্রাচীরের উচ্চতা হ্রাস পাবে, এটা তো হবেই না, কোনো না। দেখো প্রথম যে অপশানটা আছে কোনো তড়িৎ প্রবাহ পাওয়া যাবে না, এটা এই কারণে ভুল, যদি বলতো যে মুখ্য পরিবাহীর দ্বারা প্রভাব পাওয়া যাবে না তাহলে ঠিক আছে, কিন্তু ওই সময় কিন্তু মাইনরিটি ক্যারিয়ারের জন্য, সংখ্যালঘু ক্যারিয়ারের জন্য কিন্তু কিছু পরিমাণ কারেন্ট ফ্লো করে, তাই ওটা হবে না। কিন্তু 2 নম্বর যে পয়েন্টটা আছে দেখো নিঃশেষিত অঞ্চলের বেদ বৃদ্ধি পাবে, ডেফিনেটলি নিঃশেষিত অঞ্চল বেড়ে যাবে, একদম ঠিকঠাক পয়েন্ট, অপশান বি হবে সঠিক উত্তর। ওর পরে রয়েছে একদম এমসিকিউর শেষ প্রশ্ন 14। প্রদত্ত কোনটি সম্মুখ ব্যাসে আছে, একদম দেখো রিপিট প্রশ্ন, একদম রিপিট প্রশ্ন, জাস্ট এর আগের পেজেই শেষ প্রশ্ন এটা ছিল, এই পেজেও এটা, এবং দেখছি এইবারের বিভিন্ন টেস্ট পেপারে এইরকম একটা প্রশ্ন পড়ার একটা বেশ ঝোঁক আছে। হ্যাঁ, তো এরও দেখো সম্মুখ ব্যাস কোনটা আছে, দেখবে যেটা এদিকটা বেশি আছে এদিকটা কম আছে সেটা হচ্ছে ফরওয়ার্ড ব্যাস। তাহলে এটা দেখো এদিকে আছে -2, এদিকে -1, এদিকে -2, ডেফিনেটলি এরটাই হবে সঠিক। বাকিগুলো দেখে না, বাকিগুলো হবে না। এরপর দেখো সেকশন 2-তে রয়েছে কিছু 1 নম্বরের প্রশ্ন, যেমন প্রথমটা রয়েছে কোন শর্তে একটি ইলেকট্রন পরস্পর লম্বভাবে অবস্থিত একটি তড়িৎ ক্ষেত্র ও একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে বিচ্যুতি ছাড়াই অতিক্রান্ত হয়, কোনোরকম চ্যুতি ছাড়াই। দেখো আমরা জানি যে কোনো আধান, বিশেষ করে ইলেকট্রন বলেছে এখানে, যদি তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে গতিশীল থাকে, তড়িৎ ক্ষেত্র থাকলে তো বল কাজ করবেই, আর চৌম্বক ক্ষেত্রে থাকলে গতিশীল থাকতে হবে, গতিশীল আছেই বলছে। তাহলে একে যদি বিচ্যুতি ছাড়াই চলতে হয় তাহলে ডেফিনেটলি তড়িৎ ক্ষেত্রের জন্য যে বল হয়, একটু পাশে দেখিয়ে দিচ্ছি, তড়িৎ ক্ষেত্রের জন্য বল হয় Q×E, আর চৌম্বক ক্ষেত্রের বল হয় BQ/V sin θ। এই দুটাকে কিন্তু সেম হতে হবে, এই দুটোকে সেম হতে হবে। দুটা যদি একমাত্র ইকুয়াল হয়, ইকুয়াল অ্যান্ড অপোজিট, দেন তখনই কিন্তু একমাত্র বিচ্যুতি ছাড়াই অতিক্রম করতে পারে। আর তা না হলে আর একটা উপায় যেটা রয়েছে সেটা হচ্ছে, তা না হলে হয় তড়িৎ ক্ষেত্রের মানকে 0 হতে হবে, বা চৌম্বক ক্ষেত্রের মানকে 0 হতে হবে, বা আধান কোনো থাকা যাবে না, কিন্তু যদি ইলেকট্রন বলে দিচ্ছে আধান তো থাকবেই, তো ওটা হবে না। তো এটাই বলবে যে যখন চৌম্বক ক্ষেত্রের জন্য বল আর তড়িৎ ক্ষেত্রের জন্য বল পরস্পর বিপরীত, সমান এবং বিপরীতমুখী হবে, তখন একে অপরকে অপোজ করে দিবে, ক্যান্সেল করে দিবে, তখন আর কোনো বিচ্যুতি থাকবে না। ওর দেখো একদম অথবার প্রশ্ন রয়েছে ওর পরেরটাই, কোন ভৌত রাশির একক ওয়েবার পার মিটার স্কোয়ার। দেখো ওয়েবার পার মিটার স্কোয়ার হয় চৌম্বক ক্ষেত্র মান বি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বলে বি, হ্যাঁ ওটাই হচ্ছে হবে ওয়েবার পার মিটার স্কোয়ারের একক। এটি স্কেলার না ভেক্টর রাশি, ডেফিনেটলি বি একটা ভেক্টর রাশি হয়, চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন আছে, ভেক্টর রাশি হবে। 2 নম্বরটা রয়েছে একক রেখাছিদ্র অপবর্তনের ক্ষেত্রে প্রথম গৌণ চরমবিন্দু গঠনের শর্ত কি। প্রথম গৌণ চরমবিন্দু,
তো এগুলো আমরা অপবর্তনের ক্ষেত্রে পড়ছিলাম। যদি গৌণ চরমবিন্দু গঠিত হয়, তার ক্ষেত্রে হয় সাইন থিটা এন এর মান সেই 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2, ল্যামডা বাই 2 এর 2n প্লাস 1 গুণিতক। এই কন্ডিশন যখনই মেনটেন হবে তখনই কিন্তু এটা হবে প্রথম গৌণ চরমবিন্দু গঠনের শর্ত। একদম এটাই হচ্ছে প্রথম গৌণ চরমবিন্দু গঠনের কন্ডিশন। এটা যখনই মেনটেন করবে তখনই হবে, আদারওয়াইজ হবে না। এবার এখানে নির্মাণ তুমি 1 2 3 4 প্লাস মাইনাস করে বসাতে পারো। দেখবে কখনো আসবে 3 2 5 2 এরকম করে আসবে, ওগুলো হবে। 3 দাগেরটা রয়েছে বোরের তত্ত্ব অনুযায়ী হাইড্রোজেন পরমাণুর প্রথম ও দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধের অনুপাত কত হবে? দেখো এটা খুব সিম্পল ব্যাপার, ব্যাসার্ধের যদি তুমি সম্পর্কটা জানো পারবে। আমরা Rn জানি, Rn সমান হয় A0 ইন্টু n স্কোয়ার। তাহলে n স্কোয়ার হয়, তাহলে রেশিও লাগাও এখানে তুমি। কোনটা বলছে? প্রথম আর দ্বিতীয়, তাহলে R1/R2 করবে। এখানে অনুপাত করলে A0 0 কেটে যাবে, এটা আসবে 1 স্কোয়ার, এটা আসবে 2 স্কোয়ার, মানে 1/4 অনুপাত হবে তাহলে 1:4। এটা হবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে আয়নীয় বিভব কি? আয়নীয় বিভব আমরা জানি যে কোনো অ্যাটমকে তাকে যেই পরিমাণ এনার্জি দিলে ওর একটা ইলেকট্রন ওই অ্যাটম থেকে ফ্রি হতে পারে, সেই অ্যামাউন্ট এনার্জিটাকে কিন্তু বলা হয় আয়নীয় বিভব। এগুলো অলরেডি জানো তোমরা, একটু দেখে নিবে। 4 নম্বরটা রয়েছে এন টাইপ ও পি টাইপ অর্ধপরিবারের মধ্যে পার্থক্য কী? পার্থক্য প্রচুর। তো মেন যেটা পার্থক্য বলবে যে এন টাইপগুলো হচ্ছে সব পঞ্চযোজী মৌল ডোপ করে তৈরি করা হয়, পি টাইপগুলো ত্রিযোজী, এবং এর হচ্ছে মুখ্য ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, এর মুখ্য হয় হোল। এগুলোর বেসিক পার্থক্য ডিফারেন্স জানো তোমরা, বলে দিবে। পিএন সংযোগ কি? পিএন সংযোগ হচ্ছে যদি কোনো সেমিকন্ডাক্টর স্যাম্পলকে, বিশুদ্ধ সেমিকন্ডাক্টর স্যাম্পলে একদিকে পঞ্চযোজী একদিকে ত্রিযোজী মৌল ডোপ করা হয়, তাহলে যে জাংশন তৈরি হয়, যে সংযোগ তৈরি হয়, তাকে বলা হয় পিএন সংযোগ। এগুলো তোমরা অলরেডি বইয়েতে খুব ভালোভাবে লেখা আছে, আমি একটু জাস্ট বলে দিলাম কীভাবে লিখতে হবে, পারবে। তো দেখো এই মোটামুটি ছিল তোমার শর্ট প্রশ্নগুলো। 1 নম্বরের প্রশ্ন, তার আমরা সলিউশন করলাম। আশা করছি এগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না। আর এখন যেটা ডিসকাস করবো, এর উপর দিকে দেখো কিছু লং প্রশ্ন আছে, আর লক্ষ্য করবে এই লং প্রশ্নগুলো অলরেডি আমরা যে সাজেশন তোমাদের দিয়েছি সেখান থেকে প্রচুর কমন আছে। তো সেগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তো এখানে অনেক পাবে। তো আজকে আমরা সলিউশন ডিসকাস করব। তো দেখো এখানে সেকশন 2 তার গ্রুপ বিতে যে লং প্রশ্নগুলো রয়েছে, এখানে একদম প্রথম বলছে যে দেখাও ক্ষেত্র প্রাবল্য সর্বদা সমবিভব তলের উপর লম্ব হয়। এগুলো অত্যন্ত কমন প্রশ্ন হয়। সেই ইটা কেন, মানে থিটার মান কেন 90 ডিগ্রি হয় সেটা দেখাতে হবে। থিটার মান 90 ডিগ্রি কেস আমরা আগের দিনের প্রশ্ন দেখেছিলাম। অথবা প্রশ্ন রয়েছে দেখো ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। ধারকত্ব কী বিষয়ের উপর নির্ভর করে? তার ডিস্টেন্সের উপর নির্ভর করে, ক্ষেত্রফলের উপর নির্ভর করে, মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, পরাবৈদ্যুতিক মাধ্যম আছে না শূন্য মাধ্যম আছে তার উপর ডিপেন্ড করে। এগুলো কিছু ফ্যাক্টর আছে, ডিপেন্ড করে। 2 নম্বর প্রশ্ন রয়েছে দেখো একটি 100 ভোল্ট ব্যাটারির অভ্যন্তরীণ রোধ 5 ওহম। ওকে, দ্যাট ইজ স্মল আর এর মানটা দেওয়া আছে 5 ওহম। একটি ভোল্ট মিটারে ওই ব্যাটারির তড়িৎচালক বল মাপলে 20% ত্রুটি দেখা যায়। আচ্ছা দেখো এগুলো কেমন চালাকি করেছে। দেখো ব্যাটারিতে তড়িৎচালক মানে ভোল্ট মিটারের সাহায্যে ব্যাটারির তড়িৎচালক বল মাপতেছে, সেটা তো ভুল মাপবেই। তাহলে ধরে নাও তুমি তড়িৎচালক বলটা ই, বলছে তার 20% ত্রুটি মাপে, তার মানে এখানে ভির মানটা অ্যাকচুয়ালি 20% বাদ দাও আর বাকি পড়ে থাকে 80%। তাহলে ভির মানটা হবে অ্যাকচুয়ালি 80/100 অফ ই, মানে ইর 80% ভির মানটা হবে। এটাকে এভাবে লিখতে পারো, বা ত্রুটি যেহেতু বলেছে তুমি ডাইরেক্ট এটাও লিখতে পারো। ই মাইনাস ভি সমান 20% বলেছে, দ্যাট ইজ 20/100 অফ ই, এটাও বলতে পারো। প্রশ্ন বলছে ওই ভোল্টমিটারের রোধ কত, তুমি ওটাকে বহিস্থ রোধ বলে ভাবো। মান বসাও, দেখো ইটা থাক, ভির জায়গাতে ভি সমান আই আর হয়, আই ইন্টু ক্যাপিটাল আর সমান বলছে 20/100 অফ ই। সেটা একটু সাইডে সরিয়ে করে দিই, একটু সাইজ ভালো করে গুছিয়ে করে দিই। ইটা যদি ওদিকে পাঠাই
আর আইআরটা যদি এদিকে রাখি তাহলে এখানে আইআর এর মান কত আসছে দেখো, আইআর এর মান আসছে 80/100 অফ ই, মানে 1 মাইনাস 20/100 আসবে 80/100 আসবে। এটা কোষে দেখো আসবে। এটা থাক। আবার দেখেন যেখানে অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে, একটু পাঁচটাতে করে দিই এখানটা, ধরো ওই ফর্মুলা আবার বসাবো, ই মাইনাস ভি সমান তো হয় আই ইন্টু স্মল আর, এটা হয়। তাহলে ইর মান হচ্ছে তোমার ই, ভির মান হচ্ছে 80/100 অফ ই, তাহলে ই মাইনাস 80/100 অফ ই সমান হচ্ছে আই ইন্টু আর স্মল আর। এটা বিয়োগ করে দেখো 20/100 অফ ই আসছে আই ইন্টু স্মল আর। তাহলে আমি যদি এবার এইটাকে যদি অনুপাত করে দিই, এটাকে 1 নম্বর 2 নম্বর করে, তখন অনুপাত করলে কীভাবে পাশে দেখে দিচ্ছি একবারে। উপরটা ধরো আছে আই ইন্টু ক্যাপিটাল, মানে সিম্পলি ভাগ করে দাও না, এটাকে ভাগ এটা, তাহলে আই আর বাই এদিকে আছে আই ইন্টু স্মল আর, এদিকে উপরে আছে 80/100 অফ ই, এদিকে আছে 20/100 অফ ই। ই কাটবে 100 কাটবে, 80/20, 80/20 মানে 4, আর এখানে আই কেটে গেল, তাহলে আর এর মান আসবে অ্যাকচুয়ালি দেখো 4R, আর এর মান আসবে 4R। এই স্মল আর এর মান তো দেওয়া আছে 5 ওহম, তাহলে 5×4 20 ওহম হবে উত্তর। 20 ওহম হবে ওই ভোল্টমিটারের রোধ, ভোল্টমিটার রোধের মান আসবে 20 ওহম। খুব ভালো প্রবলেম ছিল, একটু কনসেপচুয়াল প্রশ্ন, অবশ্যই একটু ভাবনা চিন্তা ছিল, বাট এভাবে করলে তোমরা দেবে করতে পারবে একদম। দেখো পরের প্রশ্ন রয়েছে অথবার যে প্রবলেমটা রয়েছে এখানে, কারশফের দ্বিতীয় সূত্রটি শক্তি সংরক্ষণ নীতি মেনে চলে, ব্যাখ্যা করো। হ্যাঁ, এগুলো কমন প্রশ্ন হয়। কিরচপের প্রথম সূত্রটা জানি আধান সংরক্ষণের সূত্র হয়, আর দ্বিতীয়টা শক্তি সংরক্ষণ সূত্র। কেন হয় একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, এগুলো অত্যন্ত ভালো প্রশ্ন, পারবে। 3 নম্বরটা রয়েছে আবেশীয় প্রতিঘাত ও ধারকীয় প্রতিঘাতের মধ্যে তুলনা করো। দেখো এগুলো দেওয়া আছে আবেশীয় প্রতিঘাত, ধারকীয় প্রতিঘাত, অর্থাৎ একটা হচ্ছে ইন্ডাকটিভ ইম্পিডেন্স আর একটা হচ্ছে ক্যাপাসিটিভ ইম্পিডেন্স আর কি, মানে বাধা। দেখো এগুলো আমরা জানি, যেগুলো আবেশীয় প্রতিঘাত হয় তার ফর্মুলা হয় ডব্লিউ, একে লেখা হয় এক্স অফ এল দ্বারা, কারণ আবেশককে এল দ্বারা লেখা হয় ইন্ডাক্টরগুলোকে। তো এক্স এল সমান হবে ওমেগা ইন্টু এল, অর্থাৎ যত বেশি আবেশাঙ্ক বাড়বে তত কিন্তু আবেশীয় প্রতিঘাতও বাড়বে। কিন্তু যদি ধারকীয় ক্ষেত্রে ভাবো, একে লেখা হয় এক্স সি দ্বারা, আর এক্স সি সমান হয় বাই সি, অর্থাৎ এখানে ধারকত্ব বাড়লে এক্স সি কমবে। হ্যাঁ, এই বেসিক কিছু পার্থক্য আছে, এগুলো একটু উল্লেখ করে দিতে হবে। নেক্সট দেখা রয়েছে এখানে এলসিআর বর্তনীর ক্ষেত্রে বিভব প্রভেদের মান, পারবে ডেফিনেটলি। নেক্সট এখানে আবার সেই প্রমাণটা বোধহয় দিয়েছে। এই প্রবলেমটা দেখো অলরেডি আমরা আগের পেজগুলোতে এমসিকিউতে করেছিলাম। তড়িৎ ক্ষেত্রের মান দেওয়া আছে 6.3 জে ক্যাপ ভোল্ট হলে ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বের করো। সেই সিম্পলি সূত্র লাগাবে, সি সমান হয় ই বাই বি করবে। আর ডিরেকশনের ব্যাপারে দেখো এখানে বলা আছে নিশ্চয়ই, যেহেতু এক্স অক্ষ বরাবর গমন করতেছে, তার মানে বেগের দিকটা আছে এক্স অক্ষ বরাবর, আর ইলেকট্রিক ফিল্ডটা আছে জে অক্ষ বরাবর। তো ডেফিনেটলি একদম চোখ বুঝিয়ে চৌম্বক ক্ষেত্র হবে জেড অক্ষ বরাবর, মানে ওটা আসবে কে ক্যাপ বরাবর। আর মান তো এখান থেকে তুমি পেয়ে যাবে, মান বসিয়ে সিম্পলি করবে, হয়ে যাবে। আবার এই প্রমাণটা পড়েছে, ডি ব্রগলি থেকে হয় 12.27/√v অত আর্মস্ট্রং অর্ডারে। এই প্রমাণ পারবে অবশ্যই, ডেফিনেটলি পারবে। তারপরে রয়েছে আলোক তড়িৎ প্রবাহ আপতিত আলোর তীব্রতা ও কম্পাঙ্কের উপর কিভাবে নির্ভরশীল হয়। দেখো আলোক তড়িৎ প্রবাহ কারেন্টের অ্যামাউন্টটা কিন্তু ডেফিনেটলি মনে রাখবে তীব্রতার সঙ্গে একদম প্রফেশনাল। যত তুমি বেশি ইন্টেন্সিটি লাইট ফেলাবে, বেশি ইন্টেন্সিটি লাইট মানে কি, বেশি ইন্টেন্সিটি লাইট মানে হচ্ছে বেশি সংখ্যক ফোটন পড়তেছে। বেশি সংখ্যক ফোটন পড়লে ডেফিনেটলি বেশি সংখ্যক ইলেকট্রন ওখানে গিয়ে এক্সাইটেড হবে, ওই শক্তিটা পাবে। তো ডেফিনেটলি তখন কারেন্ট বেশি হবে। হ্যাঁ, তাহলে এর গ্রাফ প্রফেশনাল হবে। আর যদি তুমি কম্পাঙ্কের উপর দেখো, তো দেখো সে বিষয়ে কম্পাঙ্কের ওপর কিন্তু কারেন্টের কোনো সম্পর্ক নেই। কম্পাঙ্ক বাড়া মানে অ্যাকচুয়ালি শক্তি বেশি আসছে, তো সেখানে হাই এনার্জেটিক ফোটন কণা এসে পড়তেছে, কিন্তু তার সঙ্গে অ্যামাউন্ট কারেন্ট তখন বেশি হবে যখন বেশি সংখ্যক ইলেকট্রন ফ্লো করবে, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই।
তো এর সঙ্গে কোনো নির্ভরশীল করে না, মানে ইনক্রিজ করলেও কোনো এফেক্ট পড়ে না। আচ্ছা, ওর উপর দেখো ধারকত্বের শ্রেণী সমবায়ের ব্যাপার আছে। ধারকত্বের শ্রেণী সমবায় বিভব দেওয়া আছে, তাহলে বলছে আধান আর বিভব কত হবে। এই কাজ তোমরা ইজিলি পারবে। তুল্য ধারকত্ব বের করে নেবে, ভি দেওয়া আছে, আধান পেয়ে যাবে কিউ সমান সিভি লাগিয়ে, তারপর প্রত্যেকের বিভব বের করতে বলছে। তার শ্রেণীতে যোগ আছে মানে টোটাল যা বিভব আছে দুভাগে ভাগ হয়ে যাবে, করবে চেষ্টা হয়ে যাবে। যদি দেখো না পারো তাহলে আমি একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে। একটু 20 আর 40 আছে শ্রেণীতে, আর আমরা জানি ধারকত্বের ক্ষেত্রে শ্রেণী মানে সমান্তরাল হয়, তাহলে 1/20 প্লাস 1/40, দ্যাট ইজ যেটা হিসাব করলে 40 গুণে 2 + 1 মানে 3, তাহলে তুল্য ধারকত্বের মান আসবে 40/3। এরকম 40/3 সামথিং কিছু আসবে, এটা আসবে ধারকত্বের মান। এবার বলছে প্রত্যেকটার আধান কী হবে। মনে রাখবে শ্রেণী সমবায় আছে মানে দুজনের কিন্তু আধানটা কিন্তু সেম হবে, ডেফিনেটলি সেম হবে। তো আধান যদি সেম থাকে তাহলে সূত্র হয় কিউ সমান সিভি, সির মান পেয়ে গেছো আর বাকি ভির মান দেওয়া আছে, কিউ পেয়ে যাবে, আধানটা দুজনের সেম হবে। তারপরে এবার কথা বলছে দুজনের বিভব কী হবে। তো দেখো তাহলে একটার বিভব ধরো V1, তাহলে V1 এখান থেকে V1 সমান কী আসবে, Q/C1, কিউর মান বসাবে যেটা বেরাবে, আর C1টা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে 20, 2 নম্বরটা V2 করবে, তখন C2 বসাবে 40, কাজ হয়ে যাবে। খুব সহজ ব্যাপার, এগুলো বেশি সময় নিচ্ছি না আমি। গার্লসের উপর এগুলো কমন প্রশ্ন, ঋজু পরিবারের ক্ষেত্রে তারা একটা অ্যাপ্লিকেশান দিয়েছে, এগুলো পারবে। দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা, টর্কের রাশিমালা তো খুব গুরুত্বপূর্ণ, প্র্যাকটিস করবে ডেফিনেটলি। অ্যাম্পেয়ারের পদ্ধতির সূত্র একদম পারবে, ওখান থেকে আর্দ্রতা চৌম্বক ক্ষেত্রে রাশিমালা একদম পারবে। চৌম্বক ভেদ্যতা প্রবণতার মধ্যে সম্পর্ক, খুব ভালো প্রশ্ন এগুলো। আরএমএস মান কাকে বলে, আরএমএস শীর্ষ মানের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো, মানে এটা সেই আরএমএস মান আর শীর্ষ মানের মধ্যে সম্পর্ক, এই সম্পর্কটা করবে। IRMS সমান হতো I0/√2, IRMS I0টা হচ্ছে শীর্ষ মান। এই প্রমাণ দেখবে আমাদের লেকচার ক্লাসে, পরিবর্তী প্রবাহের যে লেকচার ক্লাসটা আছে সেখানে কিন্তু প্রমাণ করে দেওয়া আছে, ডেফিনেটলি সেখান থেকে দেখলে তোমরা খুব সহজে পারবে। তারপরে হচ্ছে ওয়ার্ড বিন প্রবাহের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডেফিনেটলি এগুলো পারবে। আর এখানে দেখো একটা অপটিক্সের প্রশ্ন দিয়েছে, এই প্রশ্ন আমাদের সাজেশনেও ছিল যে দুটো অবস্থানে বসালে যে বিবর্ধন M1 M2 হলে তখন দেখবে প্রকাশ দৈর্ঘ্য হয় F সমান x/M1 - M2। এটা স্ট্যান্ডার্ড প্রমাণ, অপটিক্সের ক্লাসে আমরা অলরেডি করেছি। যদি তাও না পারো দেখবি তোমার ছায়া সাঁতরার যে কোনো বইয়েতে খুব সুন্দর দেওয়া আছে, এগুলো স্ট্যান্ডার্ড প্রশ্ন। একদম তুল্য প্রকাশের সূত্র দিয়েছে, এটা F1/F2/F1 + F2। এটা সে 1/F1 প্রমাণ আর কি, 1/F সমান হয় 1/F1 + 1/F2, এটাই একটু এইভাবে সাজিয়ে দিয়েছে, সেম প্রমাণ পারবে। আর সেখানে নিউটনস ল থেকে এটা দিয়েছে, অনুবন্ধী প্রকাশ থেকে xy সমান f², এগুলো খুব অপটিক্স থেকে একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফটো ইলেকট্রিক কার্যপেক্ষ কাকে বলে পারবে, তার অঙ্ক দিয়েছে, ফটোনের ভরবেগ বের করতে বলছে, ভরবেগ মানে পি, পারবে, ডিবগলি লাগাবে। ফটোনের ভরবেগ চাইছে, তাহলে আমরা ল্যামডা সমান জানি হয় h/p, তো আগে ল্যামডা আর h এর মান বসে পির মান পেয়ে যাবে, ঠিক আছে। ডিবগলি প্রকল্পটি লেখো, একদম লিখবে। গতিশক্তি বলছে একটি মুক্ত ইলেকট্রনের গতিশক্তি দ্বিগুণ হলে তার ডিবগলি তরঙ্গদৈর্ঘ্যে কী পরিবর্তন হবে। দেখো সম্পর্ক দেখো তুমি, ল্যামডা সমান হয় h/ শক্তির ফর্মুলা বলছে √2mE, তাহলে √2 সঙ্গে সম্পর্ক দ্বিগুণ করবে, গতিশক্তি দ্বিগুণ হবে মানে আলটিমেট 1/√2 টাইমস হবে। এগুলো পারবে। নিউক্লিয়ার বিভাজন কাকে বলে, উদাহরণ দাও, ভর ত্রুটি কী, এগুলো অত্যন্ত কমন প্রশ্ন। তারপর দেখাও যে হিলিয়াম প্লাস পরমাণুর দ্বিতীয় কক্ষের ইলেকট্রনের গতিবেগ হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ইলেকট্রনের গতিবেগের সমান। গতিবেগের ফর্মুলা লাগাবে, তাকে কীভাবে করবে, এখানে বলছে দুজনের গতিবেগ সমান হবে। আমরা ভেলোসিটি যে ফর্মুলা জানি, ভি হয় প্রপোর্শনাল Z/n। তাহলে যখন তুমি হিলিয়ামের জন্য কাজ করবে, হিলিয়ামের দ্বিতীয় কক্ষ বলছে মানে এনের মান 2, তার জেডের মান হিলিয়াম মানে 2 হয় জানি, 2 কেটে সেই 1 হবে। আবার হাইড্রোজেন যখন করবে, হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথম কক্ষ বলছে এনের মান 1, হাইড্রোজেন জেডের মান 1 হয়, তাহলে দুজনের দেখবে যে ভেলোসিটি সেম হয়ে যাচ্ছে। তো ওইভাবে দেখিয়ে দেবে, যেহেতু ভেলোসিটি প্রপোর্শনাল Z/n হয়, তাহলে যেহেতু Z/n 2 তারও যা সেম হবে, 1 করলেও সেম আসবে, তার জন্য দুটো সমান হবে। এগুলো খুব ইন্টারেস্টিং মজার প্রশ্ন, করতে পারলে খুব ভালো লাগবে। নেক্সট রয়েছে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সংক্রান্ত বোরের কোয়ান্টাম শর্ত প্রতিষ্ঠা করো, অত্যন্ত কমন প্রশ্ন। জার্মেনিয়াম ক্লাসে উপযুক্ত পরিমাণ পঞ্চযোজী মৌলের পরমাণু ডোপিং করলে কোন শ্রেণীর অর্ধপরিবাহী তৈরি হবে। সিম্পল ব্যাপার, পঞ্চযোজী মানে এন টাইপ তৈরি হবে ডেফিনেটলি। অর্ধতরঙ্গ একমুখীকরণ ও পূর্ণতরঙ্গ একমুখীকরণের মধ্যে পার্থক্য। অর্ধতরঙ্গ কী করে, ওখানে
যখন তুমি এসি কারেন্ট দিবে, এসি যখন ইনপুট দিবে, এসি ইনপুট দিলে ওর আউটপুটে একটা সাইকেল বেরোয়, একটা সাইকেল অফ থাকে, আবার একটা সাইকেল বেরোয়, একটা সাইকেল অফ থাকে। এটা হয় অর্ধ তরঙ্গের ক্ষেত্রে। আর যদি পূর্ণ করো ওটাই পূর্ণ করে দিলে তাহলে অফ থাকে না, সবটাই হচ্ছে অন থাকে। একটা সাইকেল উপরে ডাইরেক্ট দিয়ে কারেন্ট আসে, একটা সাইকেল নিচে ডাইরেক্ট দিয়ে কারেন্ট আসে। অর্থাৎ মানে ফ্রিকোয়েন্সিগুলো ডবল হয়ে যায়, এই ধরনের কিছু পার্থক্য বলে দিবে। গ্রুপ ডির দেখো প্রশ্ন রয়েছে এখানে লং প্রশ্নের ভাগে 5 নম্বরের যে পার্ট। প্রথম যে প্রশ্নটা বলছে ইলেকট্রনের বিচলন বেগের ধারণা ওহমের সূত্র প্রতিষ্ঠা করে, একদম পারবে। নিচে প্রদত্ত বর্তনীতে 200 ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ দুটি প্রান্তে বিভক্ত। আচ্ছা, দুটো কাজ, আগে কারেন্ট বের করতে হবে, তারপর ভোল্টেজ মাপতে হবে। এখানে যেটা করবে সিম্পলি ব্যাপার, এখানে একটা কেভিএল লাগাবে এই লুপের উপর, একটা কেভিএল লাগাবে। দুটো কেভিএল লাগালে দুটো ইকুয়েশন আসবে, দুটো ইকুয়েশন সলভ করলে কাজ হবে। হ্যাঁ, এবং কেভিএল লাগানোর নিয়ম তো জানো, এখানে 100 ভোল্টেজ সাপ্লাই আছে, মানে ওটাই হচ্ছে এখানে যে খরচা করার জায়গা, মানে এখানে আছে 100 ওহম, এখানে আছে 200 ওহম, এখানে ওই পরিমাণ ভোল্টেজ খরচা হবে। তারপর একটা কেভিএল করবে, এখানে যেহেতু কারেন্ট দেওয়া নেই, আই1 ধরেছে, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত হবে? এখানটাতে ভোল্টেজ ড্রপ হবে তোমার, এখানটা হবে 100 অফ I1 ভোল্টেজ ড্রপ। এখানটা হবে আপাতত এই লুপের জন্য যদি I1 ধরো, তাহলে এখানে হবে 200 অফ I1। এভাবে করবে, এগুলো হয়ে যাবে। ওটা কতবার প্রশ্নটা রয়েছে, তাপীয় জুলের সূত্র প্রতিষ্ঠা করতে বলছে। 3টা সম্পর্ক যে আমরা জানি, জুলের সূত্র প্রতিষ্ঠা অলরেডি আমরা থিওরি ক্লাসগুলোতে করেছি, ডেফিনেটলি পারবে। মেইন লাইনে যুক্ত একটি তারকে টেনে দ্বিগুণ দৈর্ঘ্যের করা হলো। আচ্ছা, তারকে টেনে ডবল করে দিতে তাহলে বলছে পূর্বে যা তাপ তৈরি যদি H হয়, এখন কি হারে তাপ উৎপন্ন হবে। ওই জুলের সূত্রের উপরে কাজ করতে বলছে। কি করবে? আমরা হিটের ফর্মুলা কি জানি, H সমান হয় I²RT। এইটা এখন যদি তারকে টেনে যদি দ্বিগুণ করে দেওয়া হয়, আমরা নিয়ম জানি, তাহলে তার ফলে কী চেঞ্জ হবে? এখানে কারেন্ট তো কোনো চেঞ্জ হবে না, সময় কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে শুধু রোধ। আমরা জানি একে যদি ডবল করা হয় তাহলে রোধ 4 টাইমস হয়, 4 গুণ হয়, তো ডেফিনেটলি হিট 4 টাইমস তৈরি হবে, 4 টাইমস তৈরি হবে। একদম পারবে এগুলো। নেক্সট রয়েছে সিতে একটি ব্যাটারিকে দুটি বহিস্থ রোধ R1 ও R2 এর সঙ্গে পৃথকভাবে যুক্ত করে দেখা গেল একই হারে তাপ উৎপন্ন হচ্ছে, ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কত হবে? এটা দেখবে যে স্ট্যান্ডার্ড একটা প্রমাণ হয়, অভ্যন্তরীণ রোধ R সমান হয় √Oভার অফ R1 ইন্টু R2। এটা সেই প্রমাণটা করলেই হবে। কি করবে? একবার করবে যখন R1 রোধ লাগাচ্ছ তখন কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, একবার R2 রোধ লাগালে তখন কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। এবার যেহেতু বলছে দুজনের তোমার হিটটা সেম হবে, তাহলে আমরা হিটের ফর্মুলা জানি I²RT হয়। H সমান হয় I²RT। তাহলে এখানে টি তো দুজনের সেম হয়ে যাবে, মানে একটা আসবে I1²R1 ইকুয়ালস টু এদিকে হবে I2² ইন্টু R2। তাহলে সেই কারেন্টের মান একবার এখানে I1-এর জায়গায় I2-র জায়গায় বসে কাটাকাটি করবে, তো অপশান উত্তর চলে আসবে শেষমেশ স্মল r সমান √Oভার R1 ইন্টু R2। এই প্রমাণটা করলেই অভ্যন্তরীণ রোধের মান পেয়ে যাবে, ওটাই উত্তর। নেক্সট রয়েছে কুণ্ডলীর আবেশাঙ্ক কি? ডেফিনেটলি পারবে। এরকম একটা রাশিমালা দেওয়া আছে। আচ্ছা, ওর আগের প্রশ্ন ছিল ঘূর্ণি প্রবাহজনিত ক্ষয় কমানোর জন্য ট্রান্সফরমারের মজ্জার কি ব্যবস্থা নেওয়া হয়। মজ্জাগুলোকে কী করা হয়? সলিড না করে প্লেট করা হয়, তাতে ইডি কারেন্ট, যেটাকে ঘূর্ণি প্রবাহ বলে, সেটা অনেকটা রিডিউস করা যায়। আচ্ছা, ওরপরে V সমান V0 সাইন ওমেগা দোলক বল প্রযুক্ত হলে বর্তনীর প্রবাহমাত্রা হয় I0 সমান এইটা। বলছে এক পূর্ণ চক্রে ক্ষমতার অপচয় রাশিমালা নির্ণয় করো। তাহলে এখানে দেখবে ডেফিনেটলি অপচয় রাশিমালা লাগাবে, হয়ে যাবে। তারপরে যে পার্টটা দেখো রয়েছে ভোল্টেজ ও প্রবাহের জন্য ঘূর্ণি প্রবাহের লেখচিত্র, এটা সেই যেটাকে বলে ফেজর ডায়াগ্রাম, সেটা আঁকবে। দেখবে ফেজর ডায়াগ্রামগুলো তোমাদের বইতে, সাধারণ বইতে বিশেষ করে এগুলো সব আঁকা আছে ভালো করে, একদম পারবে। তারপর সুসংগত উৎস বলতে কী বলছো? ডেফিনেটলি পারবে। আলোর একটা প্রশ্ন দিয়েছে দ্বিতীয় অন্ধকার পটি থেকে সপ্তম উজ্জ্বল পটির দূরত্ব। দেখবে এই ধরনের পার্টিকুলার প্রবলেম আমরা অপটিক্সের উপর, আলোর উপর যে ভিডিও ক্লাসগুলো করেছি সেখানে কিছু সংখ্যক অঙ্ক আমরা করেছিলাম, সেখানে দেখবে এই প্রবলেমগুলো করে দেওয়া আছে।
ফ্রনহোমার অপবর্তন পরীক্ষার কেন্দ্রীয় পটির বেদ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? অপবর্তনের বেদের ফর্মুলা দেখলে বুঝতে হবে কি বিষয়ের উপর নির্ভর করবে। পূর্ণ তরঙ্গ একমুখীকরণের বর্তনী চিত্র, ইনপুট আউটপুট তরঙ্গ দেখাও, একদম পারবে। পূর্ণ তরঙ্গ একমুখীকরণের চিত্র আমরা এক্ষুনি উপরে আঁকছিলাম, এই যে এই ছবিটা, এইটা এঁকে এইটা, হ্যাঁ এইটা এঁকে এইটা, ওগুলো তোমরা খুব ভালো করে পারবে, বইতে খুব ভালো আঁকা আছে। এলইডির কার্যনীতি লিখতে বলছে, এলইডি প্রস্তুত করতে কী জাতীয় অর্ধপরিবাহী ব্যবহার করা হয়? পারবে। ফটোডায়োড কি? আইভি লেখচিত্র আঁকো, এন টাইপ। ইলেকট্রনিক্স থেকে মোটামুটি সবসময় কমন প্রশ্নে পড়বে, কোনো অসুবিধা নেই। এই ছিল দেখো মোটামুটি তোমার এবিটিএ টেস্ট পেপার 2022 সালের তার SC23 3 নম্বর যে মডেল সেট তার সলিউশন। আর যেই অংশগুলো আমি স্পিডে একটু বলে দিলাম, তোমরা বাড়িতে একটু খাতা পেন নিয়ে একটু কষার চেষ্টা করো, দেখবে এই কেসগুলো কিন্তু খুবই সহজ। তোমরা প্রত্যেকেই এগুলো তোমরা নিজেরা করতে পারবে। তোমরা প্রত্যেকে একটু চেষ্টা করলে এইভাবে স্টেপগুলোতে এগিয়ে গেলে কিন্তু এই কাজগুলো তোমরা করতে পারবে। তো আশা করছি আজকের ভিডিও তোমাদের প্রত্যেকের খুব হেল্প করবে প্রিপারেশানের জন্য, বোর্ডের পরীক্ষা এবং তোমাদের কম্পারেটিভ পরীক্ষাগুলোর জন্য। আর অবশ্যই তোমাদের প্রত্যেকের কাছে আবারও রিকোয়েস্ট, প্রত্যেকে অবশ্যই প্রত্যেকটা বন্ধুর সঙ্গে, প্রত্যেকটা গ্রুপে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো এই ধরনের সলিউশনগুলো, যাতে প্রত্যেকে বাড়িতে বসে খুব ভালোভাবে প্রিপারেশান নিতে পারে। তো আজ এতটাই। নেক্সট আমরা নিয়ে আসবো এর পরের পেজগুলোর সলিউশন, এবং তার সঙ্গে তোমাদের জন্য তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে WBTA টেস্ট পেপারের সলিউশন, তো তারও পেজ আমরা নিয়ে আসবো। তো ডেফিনেটলি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আর বাড়িতে খুব ভালোভাবে পড়াশোনা করতে থাকো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।